আজ মঙ্গলবার 23/9/25 সনের রাত 10টা বাংলাদেশ সময়, বোস্টন টাউনের সময় অনুসারে দুপুর 12টা। আমরা কেস টেকিং নিয়ে আলোচনা করছিলাম এবং কেস টেকিং এর আমরা একটা অধ্যায় রেখেছিলাম মায়াজমেটিক ওষুধগুলো কিভাবে নির্বাচন করব এবং কি কি লক্ষণের ভিত্তিতে আমরা ওষুধগুলো প্রয়োগ করব। সেই সুবাদে এর আগে প্রথম মেডিসিন থুজা, আজকে দ্বিতীয় ওষুধ ম্যাডোরিনা। তার কারণটাও ব্যাখ্যা করেছিলাম। থুজা হলো গাছগাছড়া থেকে তৈরি, ম্যাডোরিনাম হলো নোসস। সুতরাং নোসস ওষুধের গভীরতা এবং স্থায়িত্বকাল অনেক বেশি, অর্থাৎ আমরা ওষুধটা যদি নির্বাচন করতে পারি যে কোনো রোগী আমাদের ভালো হবে। সেই সুবাদে আমার আলোচনা, অর্থাৎ ম্যাডোরিনাম ওষুধটা প্রয়োগ করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা এই ওষুধের কুফলে যেন না ভুগি। অর্থাৎ কুফল মানে কি? কুফল মানে যদি সঠিক নির্বাচন না হয়, যদি ধরেন অর্থাৎ গনোরিয়া রোগের লগে সম্পৃক্ত নয় এমন রোগীকে আমরা যদি এই ওষুধ দিতে চাই, অথবা চাপা পড়া অথবা তার হেরিডিটি না থাকে, তাহলে তার কুফলটাও আমাকে স্মরণ করতে হবে। সেই সুবাদে দুইটা লক্ষণের কথা আমি বলবো, যেগুলি আমরা অন্য ওষুধ দিয়েও ভালো করতে পারি ম্যাডোরিনাম ছাড়া। তাহলে ম্যাডোরিনাম নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে এটার গভীর ক্রিয়াশীল ওষুধ এবং এটার একটা সাইড এফেক্ট থাকবেই। যদিও 50 পদ্ধতিতে এলএম সিস্টেমে অনেক কম, এবং সেই সুবাদে আমি বলি কোন রকম ওষুধে 4 মাত্রা দিয়ে যদি কোনো রকমের কাজ না হয়, তাহলে আর গো হায়ার ডোজ, অথবা সেই ওষুধকে প্রয়োগ করার আগে বারবার চিন্তা করবেন যে এই ওষুধ আর দেওয়া সঠিক নয়। সেই সুবাদে আমার আলোচনা। আজকে ওষুধটার নাম হচ্ছে ম্যাডোরিনাম, আগে ওষুধ আলোচনা করেছি থুজা। তাহলে ওষুধটা প্রয়োগ করার আগে কি জানতে চাইব? প্রথমে আমরা 3টা ভাগ করেছিলাম। একটা ভাগ মানসিক, তার কি কষ্ট, শারীরিক, অঙ্গভেদে, এই 3টা ভাগ আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ মানসিকভাবে আমরা কি বুঝতে পারি? মানসিক বুঝতে পারি 2-3টা কারণ যদি মনে রাখতে পারি। যেমন ভয় থেকে রোগের উৎপত্তি। তার অর্থ এই কথা নয় যে ভয় থেকে উৎপত্তি পেলেই আমরা ম্যাডোরিনাম ব্যবহার করব, কিন্তু ম্যাডোরিনামের ক্ষেত্রটা আমরা যদি মনে রাখি তাহলে একটু আগে থেকেই বলতে হয়। অর্থাৎ গনোরিয়া চাপা পড়া অথবা গনোরিয়া জনিত কোনো কুফল বংশগতিতে যদি থাকে সেটা, এবং চাপা পড়া রোগগুলো যদি আমরা নির্ণয় করতে পারি তার বংশগতিতে ছিল, তাহলেই আমরা ম্যাডোরিনাম প্রয়োগ করতে পারি। তারপর আমি বলবো প্রথম দ্বিতীয় স্টেজ নয়, তৃতীয় স্টেজ। যদি আমাদের চিকিৎসা না হয় তখন আমরা যাব। এটার জন্য আপনাকে সময় বেশি দিতে হবে না। একুইট রোগী হলে আমরা জানি 2-3 দিনে ভালো। তারপরে যদি সিলেক্টিভ মেডিসিন যদি আপনার ফেল করে 3-4 দিনে অথবা 8-9 দিনে, তাহলে আপনি মিনিমাম 15 দিন পরেই অনায়াসেই এই ম্যাডোরিনাম ওষুধটা প্রয়োগ করতে পারেন, যেহেতু তার গভীরতা নোসস ওষুধের ভিতরে 1 নম্বর। অর্থাৎ সাইকোটিক মায়াজমের 2টা ওষুধের আলোচনা করছি, একটা ওষুধ থুজা, একটা ওষুধ ম্যাডোরিনাম। এর পরবর্তী আলোচনা করব আমরা 4-5টা ওষুধের সাইকোটিক রোগসমূহের ওষুধ নির্বাচন ক্ষেত্রে কিভাবে আমরা করব। তাহলে চলে আসি। প্রথমে কি বললাম? ভয় এবং ভবিষ্যৎ নিয়ে অশান্তি, অর্থাৎ তার ভবিষ্যতে কিছু ঘটবে এরকম ধারণা থাকে এবং ভয় থাকে, এবং দ্রুত চিন্তা, এবং আবার চলেও যা, মনেও থাকে না। অর্থাৎ কোনো জিনিস তাড়াতাড়ি তার মনে রাখে এবং তারপরে আর থাকে না। এবং শিশুদের চঞ্চলতা, যেমন ভয় আছে তেমন চঞ্চলতা আছে কার? শিশুদের ভিতরে যখন কোনো আমরা চঞ্চলতা দেখি তখন আমরা ধরেই নেব সেটা ম্যাডোরিনাম হতে পারে, কিন্তু তার সঙ্গে বংশগতির অথবা গনোরিয়া চাপা পড়ার রোগ যদি না থাকে, তাহলে ম্যাডোরিনাম থেকে দূরে থাকাই আমি মনে করি। কারণ আমাদের কাছে অনেক ওষুধ আছে যেগুলি আমরা অনায়াসেই ভালো করতে পারি, যেন কমপ্লেক্সের ভিতরে না পড়ি। অনেক সময় দেখবেন যে হ্যাঁ আমি ওষুধ দিয়ে ভালো করে ফেলেছি। কি ভালো করেছি? শ্বাসকষ্ট, অমুক, অনেক কঠিন রোগও আমি ভালো করেছি। একটা কথা মনে রাখবেন,
সাবমেসিভ খালি, অর্থাৎ এলোপ্যাথিকে করে না, অন্য কোনো ওষুধে করে না, হোমিওপ্যাথিক সাবমিশন আছে, অর্থাৎ এর চাপা দিলে অন্য রোগ দেখা যাবে। সেই সুবাদে এই ওষুধগুলো থেকে দূরে থাকা উচিত বলে আমি মনে করি। তার অর্থ এই কথা নয় যে আমরা স্পেসিফিক ওষুধ দেব না। আমরা ফেল করলেই, চিকিৎসা না হলেই এবং 10-15 দিন দেখার পরেই যদি সিদ্ধান্ত নিতে না পারি, তখন নিশ্চয়ই আমরা এই ওষুধ প্রয়োগ করব। তার ফলাফলও আপনারা অত্যন্ত তাড়াতাড়ি পারবেন এলএম পদ্ধতিতে, যদি 4 মাত্রা ওষুধ দিয়ে নির্বাচন করতে পারেন আমার এই ক্রনিক ডিজিজে অথবা চিররোগের ক্ষেত্রে এই ওষুধ কার কাজ করছে কি করছে না, যেটা আমি অবজারভেশনের উপরে বলে থাকি। দেখুন কত সুন্দর, আগে এরকম কথা আমরা জানতাম না। 3-4টা পাওয়ার বা শক্তি 1 থেকে 1, 2, 3, 4 পর্যন্ত গেলেই বুঝতে পারবেন আপনার চিররোগের ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগ করবেন কি করবেন না। আমি 1-2 কথা বললাম না, 3-4 আপনি বুঝতে পারবেন, 1-2 বুঝতে পারবেন। কারণ ওষুধগুলো খেয়াল রাখবেন, একটা মাত্রা অর্থাৎ 8 ভাগের 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগও যদি আপনি প্রয়োগ করেন, তাতে করে আপনি যদি কোনো পরিবর্তন দেখতে না পান, তাহলে ধরেই নেবেন 1 পাওয়ার বা 2 পাওয়ার যদি কাজ না হয়, ঠিক আছে হয়তো আরেকটা পাওয়ার দিলাম। কিন্তু চিন্তা করবেন, আমি অযথা যেন কাউকে যেন তার শারীরিক কোনো ক্ষতি না করি, ক্ষতি না করার জন্য এত সুখ আলোচনা। তাহলে চলে আসি কি কি বুঝলাম। ভয়ের কথা বললাম, ভবিষ্যতে চিন্তার কথা বললাম, এবং শিশুদের চঞ্চলতা আর হঠাৎ করে আনন্দের সময় কান্না, এগুলো হচ্ছে মানসিক কথা। মানসিক অনেক সময় ওষুধ নির্বাচন করে ওষুধ দেওয়াও যেরকম কঠিন, সেরকম হয়তো আমরা মনে করতে পারি যে মানসিক কষ্টের ওষুধ দিলেই আমরা সকল ভালো করতে পারবো। তার আগে আপনার মানসিক কষ্টের কথা জানলেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে গনোরিয়া অথবা তার কুফল অথবা তার বংশগতিতে কোনো চাপা পড়া রোগের কারণে যদি হয়ে থাকে, তাহলে এই সকল লক্ষণের ভিত্তি করেই আপনি ওষুধগুলো দিতে পারেন। খালি 1-2টা লক্ষণের উপরে, মানসিক কষ্টের উপরে ভিত্তি করে ওষুধ দেওয়া কখনো উচিত নয় বলে আমি মনে করি। তার কারণ তার কুফলটা এখনো আমাদের অনেক কিছু জানা নেই। চলে আসি তারপর হচ্ছে শারীরিক। তাহলে কি পেলাম? আমরা তো দেখি মনে যেন হয় চিনি ওয়ারে। এর আগে যখন আমরা সাইকোটিক আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে দূরের থেকে দেখলেই, বর্ধিষ্ণ কোনো কিছু দেখলেই, যেমন আঁচিল বলেন, টিউমার বলেন, অথবা শরীরের বৃদ্ধি বলেন, সব কিছুই তার অন্তর্গত। কিন্তু এখন আমরা বললাম গরম কাতরতা, অর্থাৎ এটা শীত কাতর ওষুধের ভিতরে পড়ে না, গরম কাতরের ভিতরে পড়ে। গরম কাতর আবার সালফারও। এই জন্য সালফারের সঙ্গে কিছু লক্ষণ তার সঙ্গে মিল থাকার কারণে আমরা অনেক সময় বিভ্রাটে পড়ে যাই যে গনোরিয়া যে ম্যাডোরিনাম দিব না সালফার দিব। আপনাদেরকে অনুরোধ করে বলবো, সাইকোটিক ওষুধের চিন্তা পরে করবেন। আপনার সালফার দিয়ে যদি ভালো হয়ে যায়, তাহলে আমি সাইকোটিকের ওষুধ না দেওয়াই ভালো। আর যদি হয় তাহলে লক্ষণ বা কারণ আপনাদেরকে জানাতে হবে। সেই সুবাদে আমরা বলতে পারি গরম কাতরতা হইতেই পারে, সেটা শরীরকেও আছে, সাইকোটিক আর একটা একটু আগে বলছিলাম নির্বাচন করার ক্ষেত্রে ভুল যেন কোনো কিছু না করি। আমি বলছিলাম, কি বলছিলাম, যে পাশা উপর করে থাকা, অর্থাৎ হাঁটু গেড়ে শিশু যদি তার পাশাটা উপরের দিকে থাকে, অথবা উপর হয়ে না ঘুমায়, অথবা উপর হয়ে ঘুমায় এবং তখন পেটের উপরে ভিত্তি করে তার সকল কষ্টের অবসান হয় এবং সে ভালো বোধ করে, এটা 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 সিনাতেও আছে, টিউক্রিয়ামও আছে, অর্থাৎ কৃমিজনিত কারণেও হতে পারে। আর যদি সেটা ওষুধে না সারে তাহলে ম্যাডোরিনাম। তাহলে বুঝতে পারছেন ম্যাডোরিনাম এটা একটা সুন্দর ওষুধ। কি বললো? শিশু রোগের পেটের উপর ভিত্তি করে ঘুমায়, অথবা 2 হাঁটুর উপরে ভিত্তি করে পাশাটা উপরের দিকে রাখা, অর্থাৎ পেট নিচের দিকে রেখে যদি কোনো শিশু দীর্ঘদিন ভোগ করে থাকে এবং কোনো ওষুধের কাজ না হয়, প্রশ্ন আসছে, স্যার আমরা কি করে বুঝবো? মনে রাখবেন, বুঝতে বললাম 3-4টা মাত্রা দিলেই তার পেটের উপরে হয়ে ঘুমানোটাই তার নষ্ট হয়ে যাবে। কিন্তু সেখানে সিনেও হতে পারে, টিউক্রিয়ামও হতে পারে, অর্থাৎ ক্রিমিক ট্রাভেলসে যদি সেটা হয়ে থাকে, সেটা অনায়াসে ভালো হয়ে যাবে। আর যদি তার বংশগতিতে এটা থাকে, তাহলে ওই কৃমির ওষুধ দিয়ে তার এই চিকিৎসাটা হবে না।
এটুকু কথা মনে রাখার জন্যই আপনাদের এই আলোচনা। অর্থাৎ শিশুরা পেটের উপরে ঘুমাইলেই যে আমরা ম্যাডোরিনাম দিব আমি সে কথা বলছি না। এই দুইটা ওষুধের কারণ রাখবেন, একটা হচ্ছে কৃমি থেকে হতে পারে, আর একটা হচ্ছে ম্যাডোরিনাম থেকে হতে পারে। তাহলে এই দুইটা ওষুধ যদি জানা থাকি তাহলে আমরা বুঝেই নেব যে এটা। অর্থাৎ আমি তখন সরিনামে না গিয়ে বা শরিক মায়াজমে না গিয়ে আমরা সিবিলিটি মায়াজমের কথা চিনতে পারি যখন আমার তরুণ রোগের ওষুধগুলো তার এই কাজটা না করে। বুঝার উপায়টা কি? আমি যে বললাম 3-4 মাত্রেই তার এই রকম পরিবর্তন হয়ে যাবে, নিশ্চিত থাকেন। যদি সেটা কৃমির রোগ হয় এবং কৃমির কারণে হয় তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন। তাহলে আমরা সেখানে ফেল করলেই চিন্তা করব, এরকম অবস্থা যদি তার পরিবর্তন না ঘটে তাইলেই আমরা ম্যাডোরিনামের কথা চিন্তা করব। তা নাহলে ম্যাডোরিনাম ওষুধ আসবে না, আসতে পারে না। এর আগে আলোচনা করেছিলাম যে ওই যে আচিলের কথা বললাম, তারপরে গনোরিয়ার কথা বললাম, গনোরিয়ার কুফল, তিনটা বুঝলাম। গরম কাতর, শিশু উপরে ঘুম থাকা, আর হচ্ছে গনোরিয়ার কুফল। তাহলে এই যে কথাটা বললাম সমস্ত রোগগুলোর কারণ হচ্ছে গনোরিয়ার চাপা পড়া রোগ। কেন এই কথাটা বললাম? দেখুন, এটা গনোরিয়ার জীবাণু থেকেই তৈরি। সেই সুবাদে আপনাকে মনে রাখতে হবে যেহেতু এটা গনোরিয়া থেকেই তৈরি ওষুধ, সুতরাং গনোরিয়া চাপা পড়ার যত রকমের কুফল আছে সেখানে আমরা এটা প্রয়োগ করতে পারি। সেই সুবাদে আমি বলছিলাম খালি লক্ষণ পাইলেই যে আমরা ওষুধ প্রয়োগ করব তা কিন্তু নয়। এই যে ব্যাখ্যা করা, ভাগ করা, অর্থাৎ কোন মায়াজমের কোন সময় ওষুধ আমরা দিতে পারবো এবং দিলে আমরা উপকার কতটুকু পাবো। আমরা ফলাফল পাই না কেন? আমরা সিস্টেমেটিক্যালি কেউ চিকিৎসা করতে চাই না সময়ের জন্য। অর্থাৎ কত তাড়াতাড়ি তার অভিযোগটা আমরা সমাধান করতে পারি সেই চিন্তা করি গতিকেই আমাদের গত 200 বছর আমরা অনেক পিছনে পড়ে আছি। তার কারণটা বলি। তার কারণটা হচ্ছে কি জানেন? যখনই রোগী আসবে আমি চিন্তা করব কত তাড়াতাড়ি তার একটা লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধগুলো দিয়ে তাকে সেবা দিয়ে দেওয়া। কিন্তু আদৌ হোমিওপ্যাথিক সেটা করে না। হোমিওপ্যাথিক মূল চিকিৎসা করে। বলে প্রশ্ন আছে, স্যার আমি পেটে সেই উপরে ঘুমা ওষুধ দিয়েছি ভালো হয়ে গেছে, এখানে আবার কি মূল চিকিৎসা? দেখুন, আমাদের উদ্দেশ্য তা হওয়া উচিত নয়। আমাদের উদ্দেশ্য হবে একটা লোককে চিকিৎসা করার পরেই আগামী 80 বছর যেন তার কোনো রকমের গভীর কোনো রোগ যেন তার আক্রমণ না করে, যেগুলো আমরা চিররোগ হিসেবে চিহ্নিত করে থাকি বা এলোপ্যাথিকের কোনো ওষুধের রিলিফ ছাড়া চিকিৎসা করা সম্ভব হয় না। কি সুন্দর তথ্য, কি সুন্দর কথা। কি বললাম? যে কোনো চিররোগেই কোনো চিকিৎসা করা হয় না যদি সিস্টেমেটিক্যালি অপ্রাকৃতিক উপায়ে চিকিৎসা করা হয়। প্রাকৃতিক উপায়ে যদি চিকিৎসা করা হয় তাহলে যে কোনো চিররোগী আর কোনো দিন আসবে না। সেই সুবাদে আমি বলছিলাম ডায়াবেটিসের কথা, এরকম আরো অনেক রোগের কথা আছে। যেমন আমরা টনসিলের কথা বলি, আমরা পাইলসের কথা বলি, সকল রোগেরই সমাধান আমাদের এই মায়াজমেটিক ভিত্তিতে। তাহলে বুঝতে পারছেন, অর্থাৎ গনোরিয়ার সঙ্গে ম্যাডোরিনামের সঙ্গে সাইকোটিক মায়াজমের কত রকম মিল, এবং সাইকোটিক মায়াজমের অনেকগুলো লক্ষণ আমরা জেনে থাকি এবং সেগুলো আমরা অনায়াসেই আলোচনা করে থাকি লক্ষণের উপরে ভিত্তি করেও দেখি যেন মনে হয় চিনি ওয়ারে। যেমন আঁচিল সমৃদ্ধ কোনো লোক আসলে প্রথমেই আমরা ধরে নেব আমি 10 মার্ক বা 15 মার্ক পেয়ে গেলাম, তার আঁচিল আছে। তখন আমি ভাগ করব সেটা কি শরিক না সাইকোটিক, আরো হতে পারে। এই তিনোটা মিশে অনেক সময় সেটা সিবিলিটিক মায়াজম হতে পারে। বলে স্যার সিনার উপায়টা কি? এই জন্য অনেকগুলো মনে রাখবেন। সিবিলিটিক মায়াজমের যখনই কোনো আঁচিলে রক্তপাত ঘটবে তখনই বুঝবেন সেটার সঙ্গে সিবিলিটিক মায়াজমটা মিশে গেছে। এই জন্য ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আপনারা এই সকল ওষুধের কথা চিন্তা করবেন। খালি আঁচিলের ওষুধ থুজা জানলেই চিকিৎসা হয় না। আঁচিলের ওষুধ এই ম্যাডোরিনামও। কখন ম্যাডোরিনাম হবে? ওই যে বললাম গনোরিয়া হওয়ার পরে চাপা, অথবা বংশগতি যদি কোনো ট্রাবলসার থাকে, অথবা এরকম প্রচন্ড ক্ষেত্রে আমরা হয়তো চিন্তা করতে পারি। আবার চুলকানিও আছে। চুলকানির ধরনটা এর আগে আমি আলোচনা করেছিলাম। অর্থাৎ গরমে ভালো, এটা অনেক সময় সালফারও থাকে। কিন্তু দেখুন এমনভাবে জড়িত সালফার এবং ম্যাডোরিনাম, আমরা অনেক সময় ভুল করতে পারি।
যে ভুলের থেকে আমাদের কতকগুলো জিনিস মনে রাখা উচিত। অর্থাৎ গনোরিয়া সম্পৃক্ত কোনো রোগ যদি বংশগতিতে না থাকে তাহলে আমরা চুলকানির জন্য ম্যাডোরিনাম চিন্তা করাই ঠিক হবে না, সঠিক না। বলে স্যার অনেক সময় তো আমরা দিয়ে এটা ভালো উপকার পেতেই পারেন, তার অর্থ একটা রোগ চাপা দিয়ে আরেকটা রোগ তার সৃষ্টি করলেন, যেটা থেকে আপনি সেখানে নির্মূল করে শুদ্ধ শরীর। বলে স্যার এটা আবার কি বললেন? অর্থাৎ শুদ্ধ শরীর বলতে আমি এটুকু বুঝাচ্ছি যার কোনো রোগ শোক বা কোনো কিছু নাই বা হবে না ভবিষ্যতে, সে যেন সকল রকমের ভাইরাস বা অন্য কোনো রোগ জাতীয় হওয়ার থেকেও দূরে থাকবে তার বডি ইমিউনিটির জন্য। অর্থাৎ আপনার শরীর যদি ঠিক মতন হোমিওপ্যাথিক করে দিতে পারেন অথবা হোমিওপ্যাথিকের ব্যবস্থা মতে তাকে সুচিকিৎসা দিতে পারেন 3 মাস হোক 6 মাস হোক বা 2 বছরে, তাহলে বাকি জীবনে তার এই করোনার মতন রোগ অথবা ভবিষ্যতে যে সকল রোগ ভাইরাস অথবা ব্যাকটেরিয়া জনিত আসতে পারে সেগুলি থেকে প্রতিহত করার মতন ক্ষমতা এই শরীর মায়াজমের চিকিৎসা হলেই তাদের পক্ষে সম্ভব। আর কোন রকমের যার ক্ষতি করবে না এমন কথা বলবে না, হইতেই পারে, কিন্তু শরীরেই তাদেরকে প্রতিহত করে আপনাকে সুরক্ষা দিবে এবং আগামীতেও কোনো রকমের জটিল রোগ হবে না। বলো স্যার এটাই তা বললেন, তাহলে তো কি রোগী মারা যাবে না? লোক মারা যাবে। মারা যাওয়ার আমি সবসময় বলে থাকি সেটা হচ্ছে পিসফুল ডেথ, অর্থাৎ শান্তিতে মৃত্যু, কোনো রোগ শোকে নয়, কিচ্ছু নয়। হঠাৎ করে জ্বর হলো, কোনো ওষুধে দেখবেন তখন কাজ করছে না এবং 1 দিন বা 2 দিনেই তার মৃত্যু নিশ্চিত। আপনি বুঝতে পারবেন যখনই কোনো হোমিওপ্যাথিক স্পেসিফিক ওষুধে কাজ করবে না তাহলে আপনি ধরেই নেবেন তার মৃত্যু অনিবার্য। কি সুন্দর হোমিওপ্যাথিক দর্শন! এই দর্শন আপনাদের সবাই হোক। আমি চাই যে ডাক্তারি করে বুঝতে পারেন যে আমি কোন সময় বুঝবো রোগীরা নেই। তার অর্থ কথা না রোগীকে বলে দিবেন না আপনার মারা যাবেন, কখনো ভুল হয় কথা বলবেন। জীবন থাকতে বলবেন তার আশা আছে, আমি আমার ওষুধ দিয়েছি, ওষুধে কাজ করছে, কাজ করলে বাঁচার সম্ভাবনা আছে। অযথা বলে রোগীর ট্রাভেলস অথবা নিজেও কষ্ট পাবেন যে না আমি এগুলো আগে বলবেন না। আপনি বুঝলে মনে মনে রাখেন যে না রোগীর আয়ু নাই। এরকম আমিও আমার জীবনে অনেক রোগীকেও বলেছি। যেমন একটা রোগীর উদাহরণ না দিয়ে পারছি না, রোগী একদম ভালো সুস্থ শরীর, ক্যান্সারের কানের নিচের একটা টিউমার নিয়ে আসছে। আমি দেখি মাত্রই তাকে বললাম, তাকে কি বললাম যে অর্থাৎ বেলাগুলোর শাম কার বাড়ির যাম, অর্থাৎ আমি নিশ্চিত হয়ে গেলাম এই রোগের চিকিৎসা আমার দ্বারা সম্ভব না। রোগী কিন্তু কমপ্লিট ভালো। আমি দেখি মাত্রই বললাম, এগুলো কারণও আছে, আপনার রোগী দেখতে দেখতে আলোচনা করতে করতে বুঝতে পারবেন। আমি রোগী দেখেই বুঝলাম তার বডিতে ক্যান্সার এবং তার পক্ষে ভালো হওয়া বড় কঠিন। তখন সে হাত ধরে আমার বলতেছে আমি জানি আমার ক্যান্সার রোগ, আমার ভালো হবে না, কিন্তু আপনি আমাকে ওষুধ দেন। তাহলে কি পাইলেন? বলে স্যার এই অভিজ্ঞতাটা কেন হলো? এগুলো কারণ আছে, সেগুলো আমি অত বিস্তারিত আলোচনা করার সময় সুযোগ কম। আপনি দেখেন কানের নিচে ফোড়া, অর্থাৎ কানের নিচে টিউমারটা দিয়েছে, কোনো ব্যথা বেদনা নাই, কিছু নাই। এগুলো হচ্ছে সিমটম, অর্থাৎ ধরেই নেবেন কোনো না কোনো গ্ল্যান্ডে তার ক্যান্সার আছে, ক্যান্সারের কারণে তার কানের গ্ল্যান্ডটা ফুলে গেছে, সেখানে কোনো ট্রাভেলস নেই, কিন্তু রোগ আরেক জায়গায়, কিন্তু দেখা দিচ্ছে আরেক জায়গায়। কিরকম ক্যান্সার রোগ কিরকম চিন্তা করেন আপনি, সে আরেক জায়গায় কাজ করছে। আপনাকে মোটিভেটেড করার জন্য সে কানের নিচে একটা টিউমার করে দিল, যে টিউমারের দেখে আপনি হয়তো চিন্তা করবেন এই রোগী তো ভালো করতে পারবো, তার কারণ কানের নিচে টিউমার, গ্ল্যান্ড, অমুক তমুক, আপনি চিন্তা করতে পারবেন না। দেখুন এগুলো হচ্ছে ক্যান্সার। যখন আমার ভিডিওগুলো দেখবেন সেখানে আমি বিস্তৃত আলোচনা করেছিলাম, কারণ আমাদেরকে দেখে বুঝতে হবে, তা না হলে আমরা রোগী চিকিৎসা করতে পারবো না। আমি কেন এই কথাটা বললাম যে বেলাগুলোর শাম কার বাড়ির জাম, অর্থাৎ আপনার আয়ু অনেক কমে আসছে। সেই লোকের হয়তো 2-3 মাসের বেশি আমি চিকিৎসা করতে পারি নাই, তারপরেও তাকে আমি বলছি যে চিকিৎসা করেন। কিন্তু যাই হোক এগুলো আর বাড়াই লাভ নাই, এক কথা বারবারই বলি, আপনারা অন্য ভিডিওগুলো দেখলে বিস্তারিত সেখানে পাবেন। চলে আসি, তারপরে কি বললাম? গনোরিয়ার কথা বললাম, চুলকানির কথা বললাম, গরম কাতরতা বললাম, শিশুরা পেটের উপরে সেটার কথা বললাম, আর খুশকি এবং একজিমা, অর্থাৎ মাথায় যদি খুশকি হয়। দেখুন এগুলোর অর্থ এটা ম্যাডোরিনামের ওষুধ, তার অর্থ কথা নয় যে ম্যাডোরিনাম আপনাকে প্রথমেই দিতে হবে, কারণ খুশকির ওষুধ আমরা আর্সেনিক অ্যালবামও জানি বা আরো অনেক ওষুধ আছে। সেগুলো ব্যর্থ হইলে মাথার খুশকি যদি না যায় এবং তার সাথে সাথে
গলা, চোখ, নাকের সাপগুলো যদি গাঢ় হয়, তখনই আমরা চিন্তা করতে পারবো ম্যাডোরিনামের কথা। তাইলে আমরা বুঝতে পারলাম লাংস এবং জনিকে পছন্দ করে। আর আজ একটা তথ্যতা দিয়ে আপনাদেরকে আরো সুদৃঢ় করে দিই, এবং সেখানে এই ম্যাডোরিনাম হচ্ছে, অর্থাৎ আমরা যদি বলি কোমরে কোন রোগজনিত কারণ, অর্থাৎ এই যে আমরা কোমর বলি, অর্থাৎ কোটি যেটা বলি, যে হাড়টা আছে, এই হাড় সংক্রান্ত বিষয়ে সেখানে যদি কোনো রকমের বদৃষ্ট বা কোনো রকমের কোনো কিছু হয়, সেটার মধ্যে জোনাও পড়তে পারে, এবং সেখানে কথা হতে পারে, ওভারির কথা হতে পারে, এবং সেখানে জরায়ু এবং জরায়ু জনিত কোনো বদৃষ্ট কোনো টিউমার বা অন্য কিছু থাকলেও এই ম্যাডোরিনাম দিয়ে চিকিৎসা করা যায়। অর্থাৎ যত রকমের রোগ কোটিবদ্ধ, কোটিতে সীমাবদ্ধ, সেখানে অনেক সময় দেখবেন, অনেক সময় ম্যাডোরিনাম ও ব্যথা বেদনার জন্য আমরা স্নায়ু রোগে কাজ করতে পারি। অর্থাৎ বাতের রোগ যদি কারো থাকে মনে রাখতে হবে, বাতে হচ্ছে স্যাকোটিক বডির চিহ্নিত করার একমাত্র কারণ। বাত হলে চিহ্নিত করব, হ্যাঁ করবেন, ওই তবে সঙ্গে রাখবেন কি গনোরিয়ার কোনো ট্রাবলস আছে কিনা, অথবা আঁচিল টিউমার ছিল কিনা, অথবা হাঁপানি ছিল কিনা। কারণ আমরা এর আগে বলেছিলাম যে লাংসের উপরে তার লক্ষ্যটা বেশি, কার? সাইকোটিক মায়াজমের। অর্থাৎ সাইকোটিক মায়াজমের শ্বাসকষ্ট বংশগতিতে থাকবেই, অথবা লাংসের এফেক্টটা থাকেই, এবং সেখানেই এই ম্যাডোরিনামও কাজ করে যদি আমরা অন্য ওষুধের ব্যর্থ করি। তাই প্রথমেই থেকে ম্যাডোরিনাম দেওয়াটা সঠিক নয় বলে আমি মনে করি। অনেক সময় আমরা কি তাড়াতাড়ি রোগীকে চিকিৎসা করব, কারণ আমরা কত তাড়াতাড়ি তার সেবাটা দিতে পারি, তার হাঁপানিটা বন্ধ করে দিতে পারি। হ্যাঁ, হয়ে গেল, আপনি দিলেন, হাঁপানি চলে গেল, কিন্তু আপনি সেটা চাপা দিয়ে দিলেন, এবং চাপা দেওয়াতে কি হলো, আর সেটা আসলোই না, অন্য অঙ্গ আক্রমণ করে বসলো, এবং সেটা আপনি বুঝতে না পারলেন না। এই কারণে মায়াজমেটিক চিকিৎসা করার সময় এত আলোচনা করা হয়। এই জন্য দক্ষ হওয়ার পিছনে আপনাকে দীর্ঘদিন সিম্পল রোগে ওষুধ দিয়ে দিয়ে চিকিৎসা করে তারপরেই দক্ষতা অর্জন করবেন, এই বিশ্বাসটুকু আপনাদের কাছে আমি রাখছি। অর্থাৎ তরুণ রোগের চিকিৎসা করে করেই আগাবেন যে এটা আমি যাব কিনা। হ্যাঁ, অনেক সময় রোগীরা হয়তো আপনাকে সময় দিবে না, কিন্তু আপনি ডাক্তার হিসাবে আপনাকে আমি বলবো চিকিৎসাটা যেন পূর্ণাঙ্গভাবে সুস্থ করার চেষ্টা করেন। মানুষ এখন বড় বিপদে আছে, না আছে এলোপ্যাথিকের কোনো সুচিকিৎসা, না আছে এলোপ্যাথিকের কোনো রোগ সেরে যাবে সেরকম নিশ্চয়তা। সে করবো আমি ক্যান্সারটা ছেড়ে দিয়েছি, অন্য রোগে মারা গেছে। কেউ বলবো আমি তো হার্টের ডিজিজ, হার্টটা অপারেশন করে ঠিক করে দিয়েছি, সে লিভার ফেলে মারা গেছে। আবার লিভার ফেলে বলবো আমি সব ঠিক করে দিয়েছি, হার্টের কারণে মারা গেছে। তারপরে যদি সবকিছু করেন, তারপর বলবো ব্রেইন এফেক্টেড, ব্রেইন হয়ে গেছে, স্নায়ুর দোষে সে মারা গেল, আমার কিচ্ছু করার নেই। কিন্তু আমরা হোমিওপ্যাথিকেরা এই জন্যই কঠিন, কারণ সকল রোগের চিকিৎসা সিস্টেমেটিক্যালি হোমিওপ্যাথিকে সুন্দরভাবে বলা আছে। কারোকে ক্ষতি না করে, কারো যদি 4-5টা রোগও থাকে, আপনি যদি সিস্টেমেটিক্যালি চিকিৎসা করেন, সকল রোগের চিকিৎসা করে, তাকে শান্তিতে মৃত্যু একমাত্র হোমিওপ্যাথিকে দিতে পারে। সেজন্যই আলোচনা, সেজন্যই আপনাদের সঙ্গে বসি এবং শেয়ার করার চেষ্টা করি যে কি দর্শন দেখলাম, কি আগামী দিনের ভবিষ্যতের কথা। দেখবেন অনেকেই বলবো আমার ছেলেটা এরকম, আমার ছেলেটা অমুক, আমার এই রোগ, আমার মেয়ের এই রোগ, আমার ওয়াইফের এই রোগ। রোগের আর শেষ নেই, চিকিৎসা শুরু করবেন এলোপ্যাথিকে, শেষ নেই। টাকা দিতে দিতে টাকার পাহাড়। কোনো সময় বলবো অপারেশন করে ফেলেন, কোনো সময় বলবো হার্ট অপারেশন, কোনো সময় বলবো লাংস কাটি ফেলে দেন, কোনো সময় বলবো লিভারের ট্রাবলস, লিভার ফেটে দেন। কিন্তু আপনারা যারা, আমরা এই তথ্যকতা জেনে, অর্থাৎ মায়াজমেটিক চিকিৎসা যারা বুঝেন, তাদের কাছে সকল রোগের চিকিৎসা আছেই। কোনো রোগের নাম দৃষ্টে বলতে পারবেন না যে এটা আমার দ্বারা চিকিৎসা হবে না। আপনারা দয়া করে সেটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনার কাছে রোগ আসলে বুঝবেন, দেখবেন
রোগী অথবা অনেকে বলবে আপনারা কি শ্বাসকষ্টের চিকিৎসা করেন, আপনারা কি লাংসের চিকিৎসা করেন, আপনারা কি পাথরটা ফেলে দিতে পারেন, অনেক কথা বলবে। আপনার ওষুধ দিকে তাকাবেন না। আপনার হচ্ছে চিকিৎসা, লক্ষণ হলো ভিত্তি, আর মায়াজমেটিক জেনেই ক্রনিক ডিজিজগুলো, চিররোগগুলো আপনাদের হাতে সুফল নিয়ে আসবে। মানুষের সেবা দেওয়ার জন্য তৈরি হন। সর্দি, কাশি, জ্বর ভালো হলো সেটার জন্য দৃষ্টিপাত না অনুরোধ করবো। একটু ধৈর্য সহকারে, আমি তো অনেক সময় বলি কিভাবে রোগীকে ধরে রাখবেন। আমার জীবনে এরকম হয়েছে, কোনো রোগীকে ধরে রাখতে পারতাম না, রোগী আসলে চলে যেত, কারণ সে তো আমার কাছে অ্যাকুইট রোগ দিয়ে দিয়েছি, সে আসবে কেন? শ্বাসকষ্টের রোগী, শ্বাস ভালো হয়ে গেছে,